এটা নিয়ে পুনরায় তদন্ত হবে এবং এগুলো নিয়ে পুনরায় আবার নড়াচড়া হবে। সেটা আওয়ামী লীগ এলেও হবে, অন্য কোনো পক্ষ এলেও হবে, বিএনপির কর্তৃপক্ষ আসলেও কিন্তু এটা নিয়ে হবে 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 হবে। এবং যখন এটি হবে তখন কে জীবিত থাকবেন, কে মারা যাবেন সেটা আমরা বলতে পারি না। কারণ হলো অনেক ঘটনা, যেমন দেখা গেল যে পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় বসেছিল। আমাদের ধরুন অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি কয়জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন প্রধান বিচারপতি বসেন, এটা একটা বিচারক প্যানেল। তো প্রায় 450 জাস্টিস বসে সম্মিলিতভাবে আনঅ্যানিমাসলি যে সিদ্ধান্ত দিয়েছিলেন সক্রেটিসের মৃত্যুদণ্ড, একজনও দ্বিমত পোষণ করেননি। 450 এত বড় বিচার কার্য এবং এত বড় আয়োজন আমার জানা মতে মানব জাতির ইতিহাসে অন্য কোনো ঘটনা দ্বিতীয়টি নেই। কিন্তু দেখুন প্রায় 2500 বছর পরে সেই বিচার আবার বসেছে গ্রীসে। তো প্রাচীন গ্রিক নগরী সেই বিচার আবার আধুনিক গ্রীসে বসেছে এবং সেই বিচারকে আবার গ্রীসের সুপ্রিম কোর্ট রিভ্যালুয়েট করেছে, আবার পুনঃ তদন্ত করেছে এবং একেবারে আধুনিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী তারা সেখানে রায় দিয়ে বলেছে যে সক্রেটিসের বিরুদ্ধে দেয়া রায় অবৈধ ছিল, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এরকম আসলে সবকিছু থেকে যায়। এই যে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছে, এটি নিয়ে কত কিছু হয়েছে, প্রিভি কাউন্সিল পর্যন্ত গিয়েছে। তো এখন মানে এই পৃথিবীর নর্মাল নিয়ম হলো যে আপনি একজনকে আঘাত করবেন, তার প্রতিঘাত আসবেই, টুডে আর টুমরো। এবং এই প্রতিঘাত কখনো কখনো এতটা নির্মম ভাবে আসে, এতটা বাস্তব ভাবে আসে, যেটি আমরা কল্পনাও করতে পারি না। তো এখন এই যে গ্রেনেড হামলা নিয়ে একটা সময় যারা খুব হতাশ ছিলেন, আবার এখন যারা হতাশ হচ্ছেন, একটা সময় যারা আনন্দিত ছিলেন, এখন যারা আনন্দিত হচ্ছে, সবই প্রকৃতির লীলা খেলা, প্রচন্ড প্রকৃতির লীলা খেলা। এবং এই লীলা খেলা বেশি দিন থাকবে না, আবার নতুন করে শুরু হবে সবকিছু। এটা এক। 2 নম্বর হলো যে এই ঘটনাটি যেভাবে ঘটেছে, যেভাবে বিচার কার্য চলেছে, এটি আমাদের পুরো সিস্টেমের ক্ষেত্রে আমরা যে এখন সভ্যতার জায়গাতে পৌঁছাতে পারিনি, আমরা যে কোনো একটা জিনিসটি যারা পরিচালনা করতে পারি না, আমরা যেমন একটি বিচার কার্য, একটি তদন্ত, এরকম একটি নির্মম নৃশংস ঘটনাকে সম্মিলিতভাবে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই জিনিসটিকে ঘৃণা জানাতে পারিনি। আবার এই জিনিসটিকে আমরা যাকে বলা হয় বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারিনি। এটি নিয়ে আওয়ামী লীগ যেভাবে বলেছে বিএনপিকে ঢালাওভাবে দায়ী করেছে, তারেক রহমান সাহেবকে দায়ী করেছে। আবার বিএনপি যেভাবে বলেছে যে ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা সেই গ্রেনেড হামলা ঘটানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং ভ্যানিটি ব্যাগের মধ্যে তার সুইচ ছিল এবং তিনি সেই সুইচ টিপে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছেন বলে তো বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আবার অনেক আরো মানে এটা পার্লামেন্টে এর সাথে বাজে আলোচনা হয়েছে। তো এই সকল নির্মল এবং নিষ্ঠুর আলোচনাও যারা করেছেন পার্লামেন্টে, আপনি গিয়ে দেখেন সেই সমস্ত বিএনপি নেতা বা নেত্রী যারা খুব অশ্লীল বিষয় এই মানুষের মৃত্যু নিয়ে হাসাহাসি করছেন, তারা রাজনৈতিকভাবে একজনও ভালো নেই, শারীরিকভাবে ভালো নেই, পারিবারিকভাবে কেউ ভালো নেই। তো কাজে এই যে প্রকৃতির শিক্ষা, এই প্রকৃতির শিক্ষা থেকে আমরা যদি নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগামীতে অবশ্যই এটা নিষ্পত্তি হবে, কিন্তু তার আগ পর্যন্ত যার যার অবস্থানে থেকে নিজের বিবেকের কাছে, জবানের কাছে, বুদ্ধির কাছে, প্রজ্ঞার কাছে যদি আমরা দায়বদ্ধ থাকতে পারি, অন্তত পক্ষে আল্লাহর গজব থেকে ইন পার্সন আমরা নিজেকে রক্ষা করতে পারবো। এই আমি যে কথাটা বললাম, এটা আমার জন্য ফরজ ছিল। এখন যারা শুনলেন, আপনাদের জন্য কিন্তু এটা ফরজ প্রচার করা যে ইট ইজ নট আ ফেয়ার, এটা ঠিক হয়নি, এটা সুন্দরভাবে আবার বিচার হতে হবে, পুনঃতদন্ত হতে হবে। যারা অন্যায় করেছেন তাদের সবার শাস্তি হতে হবে, আর যারা অন্যায় করেননি তাদের উপর যারা অন্যায় আরোপ করেছে তাদেরও বিচার হোক, কোনো অসুবিধা নেই। কেননা ধরুন একজন নিরাপদ লোক আজকে 10 বছর, 15 বছর, 17 বছর যাবত যদি জেলখানায় থেকে থাকে কারো কারণে, এটা কি তার বিচার হবে না? অবশ্যই এটা তার বিচার হবে। তো সব মিলিয়ে আমরা চাচ্ছি ন্যায় বিচার, এবং আল্লাহ এই দেশ এবং জাতিকে সেই ন্যায় বিচার যেন আমরা সবাই উপভোগ করতে পারি, ন্যায় বিচার দেখতে পারি, অনুভব করতে পারি এবং ন্যায় বিচার পেতে পারি, সেই তৌফিক এনায়েত করেন। যখন এই ঘটনাটা সংঘটিত হয় তখন সংবাদপত্র জগতের সঙ্গে আমার অনেক আগের থেকে সম্পর্ক ছিল, সাংবাদিক ছিলাম। তো সাংবাদিক থাকার কারণে এই সমাজের অনেক সোর্স স্টিল নাও
এখানে বসে খুব সহজে আমি পেতে পারি। মিলিটারি ইন্টেলিজেন্স বলেন, তারপরে এনএসআই বলেন, ডিবি বলেন, এসবি বলেন, এই জিনিসগুলোর বাইরেও সাংবাদিকদের, দেশি বিদেশি গোয়েন্দাদের একটা নেটওয়ার্ক থাকে। তো এই জিনিসগুলো যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকে, সংবাদপত্রে বিট করে, মোরালে সবাই জানা থাকে। যেহেতু আমার ওই অভিজ্ঞতাটা ছিল, এই কারণে অনেক বিষয়গুলো আমি পরবর্তীতে এবং বর্তমানে জানার আমি সুযোগ পেয়েছি। ২ নম্বর হলো যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লয়ে পড়েছি, এখন প্রধান বিচারপতি যিনি আছেন তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। আবার তার নানার দিক থেকে তিনি আমার আত্মীয়। ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের ছেলে। ব্যারিস্টার ইশতিয়াক সাহেব বিয়ে করেছেন জাস্টিস ইব্রাহিম সাহেবের মেয়ে সুফিয়া ইব্রাহিম, আমাদের সদরপুরের তার বাড়ি। তো সেই সুবাদে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগেও যারা ছিলেন, এখন যারা আছেন, তারপরে অন্যান্য বিচারপতি যারা আছেন, প্র্যাকটিসিং লয়ার যারা আছেন, সবই বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের। তো সেই সুবাদে নিম্ন আদালতে, উচ্চ আদালতে যা হয়, এটারও একটা জানার একটা সুযোগ আমার সবসময় থাকে। এরপরে যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আছি, আওয়ামী লীগের রাজনীতিতে ছিলাম, এখন বিএনপিতে আছি, তো বুঝতেই পারেন যে দুটো মেজর দলের সঙ্গে সম্পর্ক, এবং একই সঙ্গে পার্লামেন্টে থাকার কারণে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এদের যত শীর্ষ নেতা আছেন এক একটা অক্তুলো, সবার সঙ্গে ঘরোয়া পরিবেশে অন্তরঙ্গভাবে বসার, বোঝার সুযোগ হয়েছে। এর ফলে রাজনীতির যে শতরঞ্জ, রাজনীতির যে দাবা, এই দাবার যে চাল, এই চালগুলো মোরাললেস কিছুটা আমার ক্ষুদ্র বুদ্ধি, এটা তো মানে যে যার মতো করে বুঝে, কিন্তু আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেই বুদ্ধি অনুযায়ী আমি সেটা বোঝার চেষ্টা করেছি। এখানে মূলত ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা, এই হামলাটা কেন হলো, কারা করেছে, আমি এটা নিয়ে কোনো অভিযোগ করতে চাই না। শুধুমাত্র যেটা বলতে চাই, যারা করেছেন তাদের মতো অথর্ব, তাদের মতো মানে অধৈর্য, চরিত্রহীন এবং যাকে বলা হয় অবিবেচক মানুষ এই বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে। এর কারণ হলো, এটা একে তো এরকম একটা ঘটনা যেটি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। এই অভিশাপ, এই ঘটনা যারা ঘটিয়েছেন, দেশি বিদেশি যে সকল গোয়েন্দা সংস্থা ছিলেন, যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত যাদের কাছ থেকে গিয়েছে, যে সকল অপরাধীরা এখানে ছিল, দেশের বাইরে থেকে যে সকল অপরাধী আনা হয়েছে, আবার দেশের বাইরে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার অন্যায়ভাবে যাদেরকে পরবর্তীতে এই মামলায় ফাঁসানো হয়েছে, সব মিলিয়ে এই মামলার যে শুরুটা, মানে এই যে অকারেন্সটার যে শুরুটা যারা মাস্টার প্ল্যান করেছে, তারা এই জমিনের সবচেয়ে খারাপ প্রাণী, এবং এই খারাপ প্রাণীদের উপর প্রকৃতির অভিশাপ, আল্লাহর অভিশাপ একেবারে অনিবার্য। কিয়ামত পর্যন্ত তারা এবং তাদের পরিবার, এই 18টি জলযান্ত্র মৃত্যু এবং অসংখ্য মানুষের আহত হওয়ার যে হাজারি, এই অভিশাপ থেকে তারা কখনো মুক্তি পাবে না। তাদের হাত, তাদের পা, তাদের মন, মস্তিষ্ক, তাদের পরিবার, ঘর, সংসার, সব কিছু যে যেখানে আছে তারা তছনছ হয়ে গেছে। একেবারে মীর জাফর, তারপরে মিরন, তারপর জগৎ শেঠ, এই সমস্ত বিশ্ব বেঈমানদের যে অবস্থা হয়েছে, প্রকৃতির বিচারে, আদালতের বিচার যাই হোক না কেন, প্রকৃতির বিচারে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, তারপর সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন তছনছ হয়ে গেছে। এটা আপনি যারা জানেন তারা খুব ভালো করে জানেন, আর যারা জানেন না তারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন। দ্বিতীয় ঘটনা হলো যে প্রকৃতির বিচারের পরে দুনিয়ার বিচারও তারা পেয়ে গেছে। দৃশ্যভাবে তারা বিচার হয়ে গেছে, অনেকের বিচার হয়ে গেছে, দুর্বিষহ, বিভৎস। সেই যে তাদের যে সামাজিক রিগ্রেট, পারিবারিক রিগ্রেট, তারপরে অর্থনৈতিক দুরবস্থা, সব মিলিয়ে এখানে যারা সম্পৃক্ত, একটা লোকও এই দুনিয়ার বিচার থেকে রেহাই পায়নি। ৩ নম্বর হলো, আগামীতে এই ঘটনা তাদেরকে আরো, মানে যতদিন যারা জীবিত আছে তাদেরকে যে যেখানেই থাকুক না কেন তাদেরকে ভোগাতে থাকবে। এটা হলো আমার ১ নম্বর পর্যবেক্ষণ, যেটা আমি দেখেছি, বুঝেছি। সব কথা সব জায়গায় বলা যাবে না, আপনারা আন্দাজ করে বুঝে নেন। দ্বিতীয়ত হলো টেকনিক্যাল, যে এটা হলো দ্বিতীয় পর্ব, অর্থাৎ যারা এই ঘটনাটা ঘটিয়েছে। আর দ্বিতীয় পর্ব হলো যে যারা এই ঘটনাকে নিয়ে আবার ব্যবসা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কথাই বলি, আর 111-এর সরকারের কথা বলি।
অর্থাৎ প্রথমে বিএনপি জমানাতে এটাকে একটা চার্জশিট দেওয়া হলো, তারপর সেটা আবার পুনঃতদন্ত করে 111 এর সরকার আবার সেটাকে পুনঃতদন্ত করে নতুন চার্জশিট দেওয়া হলো। এখন সেই যে চার্জশিট দেওয়া হলো সেখানে 111 এর যারা সরকার তারা সঙ্গতি কারণে বিএনপির প্রতি বিক্ষুব্ধ ছিল এবং সেখানে তড়িঘড়ি করে খুব অল্প সময়ের মধ্যে যা কিছু করা হয়েছে সেখানে দক্ষতা ছিল না, অভিজ্ঞতা ছিল না, সততা ছিল না, ন্যায়পরায়ণতা ছিল না। এখানে শুধুমাত্র বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কাজ করা হয়েছে। আর এখানে কিছু বিষয় লুকানোর চেষ্টা করা হয়েছে রাজনৈতিক সমঝোতার কারণে। আবার কিছু বিষয় এখানে বাদ দেওয়া হয়েছে, সংযোজন করা হয়েছে, তাও পলিটিক্যাল কারণে। তাহলে প্রথমবার হামলাটা হলো পলিটিক্যাল, পরবর্তী প্রথম তদন্ত হলো, সেখানেও জজ মিয়া নাটক যা কিছু হলো সেটাও পলিটিক্যাল, তৃতীয়ত 111 এর সময় যেটা হলো সেটাও পলিটিক্যাল, এবং থার্ডলি আওয়ামী লীগ ক্ষমতায় এসে এটাকে রীতিমতো অবিচারের পর্যায়ে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ এখানে রিটায়ারমেন্ট থেকে এনে আবুল কাহার আকন্দ তাকে দিয়ে আবার নতুন করে যে তদন্ত করে যাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করা হলো এবং যেভাবে আর্টিফিশিয়াল অনেক কিছু করার চেষ্টা করা হলো, এতে করে যারাই কাজ করেছে আওয়ামী লীগের যে সকল কুশীলব ছিলেন, আইনাঙ্গনের যে সমস্ত কুলাঙ্গার ছিলেন, তারা সবাই প্রথমত আওয়ামী লীগের প্রতি জুলুম করেছে এবং তাদের নিজ দলের যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এবং এই বেইমানির ফল আপনি দেখেন আওয়ামী লীগের এই যে জজ মিয়া নাটককে বাদ দিয়ে আবুল কাহার আকান্ত নাটক, এটা যে কত বিভৎস হয়ে গেছে প্রতিটি মানুষের জীবনে, তার জাস্ট শুধু এই কাহার আকন্দকে দিয়েই আমি আমার একটা উদাহরণ বলি। একসময় ইসলামিক ফাউন্ডেশন ডিজি ছিলেন শামীম মোহাম্মদ আফজাল, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, একটু পাগলাটি টাইপের ছিলেন। তো আমি মাঝে মধ্যে উনি থাকাকালীন অবস্থায় বাতিল মোকাররমে নামাজ পড়তে যেতাম শুক্রবার। তো ওনার রুমে একদিন হঠাৎ করে আবুল কাহার আকন্দের সঙ্গে আমার পরিচয় হলো। উনি আগে আপনার সম্পর্কে আমি জানতাম, পরিচয় করে দিল এবং উনি আমাকে প্রথম বলল যে তাকে আনা হচ্ছে এবং তাকে এই যাকে বলে গ্রেনেড হামলা মামলার দায়িত্ব দেওয়া হবে। তা আমি ভদ্রলোকের চোয়ালের দিকে তাকালাম, বডির দিকে তাকালাম, বডি ল্যাঙ্গুয়েজ দিকে তাকালাম। আমার কাছে মনে হলো যে সে স্বাভাবিক অবস্থায় নেই, একেবারে এটা 2009 সালের প্রথম দিকে। গম্ভীর, তারপর একটা মানুষের একটা স্বাভাবিক যে চালচলন আছে না, ঠিক এরকম তার কাছে আমার কাছে মনে হলো অস্বাভাবিক। যাই হোক, সেই ভদ্রলোক যা কিছু করলেন, অনেকে ইনক্লুড করলেন, অনেকে বাদ দিলেন, বিভিন্ন লোককে নিলেন, যা নিয়ে বহু প্রশ্ন। যা হোক, তিনি এই চার্জশিটের সঙ্গে যে সকল প্রমাণপত্র ওনার দরকার সেই প্রমাণপত্রগুলো তিনি দিতে পারেননি।